আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। সুস্থ শরীর, এই যে দাগ এখনো এই ছাতিও শুকায় নাই, এই এখনো শুকায় নাই। অনেকের কাছে মুসলেকা চায়। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রীতিমতো বিপাকে রয়েছে সরকার। কারফিউ জারি করে সংঘাতপূর্ণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করলেও আন্দোলনকারীদের একের পর এক দাবিতে চিন্তিত প্রশাসন। এর মধ্যে এবার বাংলা ব্লকের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিচ্ছে কোটা আন্দোলনকারীরা। তাই প্রশ্ন উঠেছে, আবারও কি দেশের পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে? একটা পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে। দেখলাম ডেইলি স্টারের মধ্যে প্রতিবেদন করেছে, পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে। যেই ওসি আইনাল হক, তার নাম মইনাল হক নাম, তিনি হুকুম করলেন ছাত্রদের প্রতিরোধ করার জন্য। গুলি করতে করতে একটা ছাত্রর শরীরের মধ্যে গুলি লেগে গেছে, রক্তাক্ত হয়ে পড়ে আছে। ছাত্রটা যখন সামনের দিকে হুমড়ি খেয়ে যাচ্ছে, পিছন দিকে তাকিয়ে বলছে, ওই যে আমার বাবা। আর একটা পুলিশ এসে তাকে আর একটা লাথি মেরে বলে, তোর বাবার কাছে যা। সন্তানটা বিদায় নিয়ে চলে গেল। হসপিটালের মর্গে তাকে নিয়ে যাওয়া হয়েছে। রাত 12টা বাজে সন্তান বাড়িতে ফেরেনি। তখন তার মা বাবার কাছে ফোন দিল, শেখ হাসিনা চেয়ারে বসে যা বলবে তাই আমাদের শুনতে হবে না, আমরা শুনবো না। আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম, ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম, আমরা পাকিস্তানি খুনিদেরকে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে। আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাসনাথ থেকে নামাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। একই সাথে এই হত্যাকাণ্ডের বিচার চাই। তার কারণ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত জাতি হিসাবে এই হত্যাকাণ্ডের বিচার আমরা না করব, তাদের আত্মা কোথাও শান্তি পাবে না। যেভাবে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসেছে, আবার সেই বিক্ষুব্ধ জনতার উপরে আদিম কায়দায় যেভাবে রাষ্ট্রশক্তি তাদের ক্ষমতা প্রয়োগ করেছে, এর ফলে সামাজিক স্থিতি, রাষ্ট্রীয় স্থিতি এরকম একটা সন্দেহ এবং অবিশ্বাসের জায়গায় পৌঁছে গেছে, যেটি আজকের দিন পর্যন্ত, মানে সেই ঘটনা ঘটে গেছে তার পরেও 7 দিন চলে গেছে। কি অবদান আছে শেখ হাসিনার মুক্তিযুদ্ধে? পাকিস্তান সেনাবাহিনীর 1500 টাকা ভাতা নিয়ে সেখানে উনি তাদের গাড়ি ব্যবহার করে সিএমএইচে গিয়ে, উনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন, জয় তখন ওনার পেটে, উনি চিকিৎসা নিয়েছেন, তাদের টাকা দিয়ে খেয়েছেন, তাদের সাথে ওনার ভালো যোগাযোগ। সেই মানুষ আজকে পাকিস্তান সেনাবাহিনীতে নির্যাতিত বীরাঙ্গনা একজন, তাকে অপমান করার সাহস পায়। কি অবদান আছে আপনার শেখ হাসিনার ফ্যামিলি? কোটা আন্দোলনকে কেন্দ্র করে সবচাইতে একটা নির্মম ঘটনা ঘটেছে, সেটি হলো পুলিশের গুলিতে পুলিশের ছেলের মৃত্যু। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে হয়তো আপনারা সেই খবরটাও জেনে গিয়েছেন। ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন, সেগুলো দেখেই কিন্তু অলরেডি বুঝতে পেরেছেন কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও। কোটা সংস্কার আন্দোলন নিয়ে গোটা বাংলাদেশ সয়লাভ হয়ে গিয়েছে এবং কি প্রায় এক সপ্তাহ যাবৎ গোটা বাংলাদেশ যেন একটা রণক্ষেত্র তৈরি হয়েছিল। একের পর এক লাশ পড়ল। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে ভিপি নুরুল হক নূর কিন্তু 5 দিনের রিমান্ডে গিয়েছিল। 5 দিনের রিমান্ড থেকে বের হওয়ার পরে ভিপি নূরের অবস্থা আশঙ্কাজনক এবং অবশেষে পুলিশের ভ্যান গাড়ি থেকে ভিপি নুরুল হক নূর, তার সাথে রিমান্ডে কী ব্যবহার করা হয়েছে বা তাকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে সেগুলো প্রকাশ্যে আনলো, সাংবাদিকদেরকে সরাসরি ভিডিও চিত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছে। যেই কিছুটা অংশ হয়তো আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা বাড়াবো না, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তারপর আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। চলুন আর কথা না বাড়াই, আমরা এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি। আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। সুস্থ শরীর, এই যে দাগ এখনো এই ছাতিও শুকায় নাই, এই এখনো শুকায় নাই। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে, আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে। রিমান্ডে নিলে ব্যাপক টর্চার, ঝুলাইয়া, গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই, চর থাপ্পড়, গরুর মতো হাত পাও বাইন্দা পিটাইতেছে। বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে। আপনারা আইনগতভাবে বলেন, রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা, যে একজন ম্যাজিস্ট্রেট, রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে
কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায়, যেন রাজনীতি না করে। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে, তারপর আমি কেন নির্বাচনে গেলাম না, শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্ড জ্বলাই, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। এখন যদি আমার প্রস্ত শরীর এই যে দাগ এখনো এই সাথেও শুকায় নাই, এই এখনো শুকায় নাই। আপনারা একটু এইটা তো বলেন অন্তত রিমান্ডে যে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই। সরকার পতন না হওয়া পর্যন্ত হ্যাঁ আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো। যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না। আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার, চিকিৎসা করা দরকার। আমার ইনজেকশন পুশ করছে, এটি কি স্লো পয়জন? শেখ হাসিনা চেয়ারে বসে যা বলবে তাই আমাদের শুনতে হবে না, আমরা শুনবো না। আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম, ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম, আমরা পাকিস্তানি খুনিদেরকে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে। আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাসনাথ থেকে নালাতে বাধ্য করবো ইনশাআল্লাহ। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আজকে আয়োজন। তারা কেন শহীদ হয়েছেন, তাদেরকে কেন হত্যা করা হয়েছে, তাদের দাবি কি ছিল, এ সম্পর্কে কম বেশি ইতিমধ্যে আমরা অনেকেই জেনেছি। তারা দাবি করেছেন কোটা বিরোধী আন্দোলন, কোটা থাকবে না, কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন, দাবি তুলেছিলেন মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। 56% কোঠার ভিত্তিতে চাকরি হচ্ছে। চিন্তা করা যায়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি। এর কারণটা কোথায়, এর কারণটা কি? একটা ছেলে একটা মেয়ে সারা জিন্দেগি পড়াশোনা করবে, মেধার যাচাইতে যখন সে উত্তীর্ণ হবে কিন্তু কোঠার কারণে সে চাকরি পাবে না, এটা যৌক্তিক কোনো কারণ হতে পারে? এটা হয়। এই কোটা কি? এই কোটা হলো, এই কোঠার মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার একটা মাধ্যম। আজকে দেখেছেন প্রশাসনের অবস্থাটা কি? সব জায়গায় আওয়ামী লীগ, সব জায়গায় ছাত্রলীগ, সব জায়গায় দলীয়করণ। বাংলাদেশের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে দলীয়করণ নেই। চাকরির ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাবা কি করছে, এর দাদা কি করছে, এর তালুই কি করছে, এর খালু কি করে, এর দুলাভাই কি করে। যদি গোটা বংশের মধ্যে আওয়ামী লীগের বাহিরে কেউ থাকে তারা চাকরি হয় না। এটা কি দেশ? এ দেশ হতে পারে? হ্যাঁ, আজকে নিরস্ত্র ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে, আবু সাঈদের উপরে গুলি চালানো হয়েছে, মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে শিকার করা হয় না। আবু সাঈদের কাছে কোনো অস্ত্র ছিল না, আগ্নেয় অস্ত্র ছিল না, তলোয়ার ছিল না, কিচ্ছুই ছিল না। সে লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও, অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে। এই গুলি আবু সাঈদের বুকে দেওয়া হয় নাই, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পরিচয়ের মধ্যে গুলি দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপরে গুলি চালানো হয়েছে। এই গুলির টাকা কার ছিল? ওই আবু সাঈদের টাকা ছিল। ওই আবু সাঈদের ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে যে গুলি কেনা হয়েছে, সেই গুলি আবু সাঈদের বুকে বিদ্ধ করা হয়েছে। আজকে ছাত্রলীগের কাছে কোনো মানুষ নিরাপদ নয়, পুরুষ নিরাপদ নয়, মহিলারাও নিরাপদ নয়, তাদের ইজ্জত নিরাপদ নয়, টাকা নিরাপদ নয়। আপনারা দেখেছেন ছাত্রলীগ কি করেছে? নিরস্ত্র ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আপনি কি দেখেছেন? নিরস্ত্র ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে। আপনারা কি দেখেছেন? আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, বিকলাঙ্গ করা হয়েছে, হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে। আজকে যে অস্ত্র দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নাগরিককে হেফাজত করার জন্য, আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না, ওদের উপরে গুলি চালাতে পারে না। প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপরে, নিরীহ জনগণের উপরে তারা গুলি চালায়। আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে, রাক্ষস হয়ে গেছে, জালেম হয়ে গেছে। সে মসনদে বসে মানুষকে মানুষে মনে করে না, মনে হয় যেন মানুষ নয়, সবাই জানোয়ার। এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ না, বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ নয়।
শেখ হাসিনা চেয়ারে বসে যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে না। আমরা শুনবো না। আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম, ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম, আমরা পাকিস্তানি খুনিদেরকে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে। আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাসনাথ থেকে নামাতে বাধ্য করবেন ইনশাআল্লাহ। কোটা আন্দোলন নিয়ে যে অচল অবস্থা এবং সেই অচল অবস্থাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে সীমাহীন সংঘর্ষ, সহিংসতা, জ্বালাও পোড়াও, লুটপাট, ধরপাকড়, গুলি, টিয়ারশেল, মানে রীতিমতো মহা কেলেঙ্কারি ঘটে গেছে সভ্যতার পাদপীঠে। আমরা এই আধুনিক সভ্য যুগে রাষ্ট্র থেকে যে জিনিসগুলো আশা করেছি বা রাষ্ট্র আমাদের জনগণের কাছ থেকে যে জিনিসটা আশা করেছে, পুরো জিনিসটি এই সময়টাতে এসে একেবারে জঙ্গলি অবস্থায় পৌঁছে গিয়েছিল। যেভাবে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসেছে, আবার সেই বিক্ষুব্ধ জনতার উপরে আদিম কায়দায় যেভাবে রাষ্ট্রশক্তি তাদের ক্ষমতা প্রয়োগ করেছে, এর ফলে সামাজিক স্থিতি, রাষ্ট্রীয় স্থিতি এরকম একটা সন্দেহ এবং অবিশ্বাসের জায়গায় পৌঁছে গেছে, যেটি আজকের দিন পর্যন্ত, মানে সেই ঘটনা ঘটে গেছে তার পরেও 7 দিন চলে গেছে, 7 days, সেই 7 দিন পরেও কারফিউ চলছে, দোকানপাট ঠিকমতো খুলছে না, লোকজন আসছে না, ইন্টারনেট চালু হচ্ছে না, তারপর রেল চলছে না, মেট্রো রেল চলছে না, দূরপাল্লার বাস কিভাবে চলছে জানি না। তো সব মিলিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, অর্থ ব্যবস্থা এটা একটা অনিশ্চয়তার দিকে চলে গেছে এবং মনে হচ্ছে সভ্যতার চাকা উল্টো দিকে ঘুরছে। রাজনীতি নিয়ে যে আশা, যে স্বপ্ন, যে ভালোবাসা, যে প্রেম, যা কিছু ছিল সকলের নিকট এটি এখন রীতিমতো বোঝাতে পরিণত হয়েছে, দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এবং এই যে রাজনীতির যে অস্থিরতা, অশ্লীলতা, নির্মমতা এবং নিষ্ঠুরতা, এর মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে এবং এমন সব দানব এবং তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি যেটি স্বাধীনতার পর থেকে আমরা কখনো দেখিনি। এখানে যাকে তাকে রাজাকার বলা হচ্ছে, আবার সবাই সমস্যারে বলছে আমরা রাজাকার। এরপর স্বৈরাচার নিয়ে নতুন যে স্লোগান, সেই স্লোগান শুরু হয়েছে। তারপর অনেকগুলো মানুষ এমনি যারা নিন্দিত, ঘৃণিত, তাদের ভিতরে যে কত নোংরামি, তাদের মধ্যে যে কত বাজে জিনিস লুকায়িত রয়েছে, এই জিনিসটি এই সময়টাতে একেবারে উন্মুক্ত হয়ে পড়েছে। তাদের চামড়া খুলে পড়েছে এবং চামড়ার নিচে যে পুষ, দুর্গন্ধ, পোকা, এগুলো সব কিলবিল করছিল মানুষকে ক্ষতি করার জন্য। এই দুঃসময় আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। একটা মানুষ কত খারাপ হতে পারে, একটা মানুষ কত ক্ষতিকর হতে পারে, একটা মানুষ কতটা নিচে নামতে পারে, এই জিনিসগুলো কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের যে বিরতি, এটা শেষ হয়নি এখন পর্যন্ত। এই বিরতির সময়টিতে যা কিছু ঘটছে, এই সময়টিতে আমরা দেখতে পাচ্ছি। এবং তারই ধারাবাহিকতায় দুটো দৃশ্য আমি আপনাদের কাছে বলছি। প্রথম দৃশ্য হলো বাংলাদেশের তরুণদের রাজনীতির আইকন, একেবারে যাকে বলা হয় এলিট শ্রেণী তরুণ থেকে শুরু করে সব শ্রেণীর, মানে এখানে যাকে 1 নম্বর আইকন হিসেবে তরুণদের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয়, তিনি হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি এই জাস্ট টকশোতে আসেন, সংসদ সদস্য ছিলেন, সংসদে কয়েকটা বক্তব্য দিয়েছেন, তার একটা ফেসবুক পেজ আছে, মাঝে মধ্যে একটু সেখানে তিনি ঢু মারেন। আর তার একটা যে পার্টি আছে, বাংলাদেশ জাতীয় পার্টিতে বেশ কয়েকটা, তার মধ্যে তার যে বাবা, সেই বাবার নামে জাতীয় পার্টি মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু, আনোয়ার মঞ্জুর একটা জাতীয় পার্টি আছে, তো সেটাকে তিনি রিপ্রেজেন্ট করেন এজ এ প্রেসিডেন্ট হিসেবে। আবার তার যে ভাই, তারা কিন্তু আওয়ামী লীগ করেন, তার ভাই, ছোট ভাই। তার আরেকটা ছোট ভাই, সেগুলো রাজনীতি করে না, তো এরা আবার 71 টেলিভিশনের মালিকের আত্মীয়, মানে মেঘনা গ্রুপের মেয়ে বিয়ে করেছে পার্থর এক ভাই। পার্থ নিজে শেখ হেলাল সাহেবের মেয়ের জামাই, আর আত্মীয়গতভাবে বঙ্গবন্ধু পরিবারের নিকট আত্মীয়। এখন এই যে পার্থ দেখতে অসম্ভব সুন্দর, কথাবার্তায় চৌকস এবং একেবারেই নিপাট একজন ভদ্রলোক। তার শুধু একমাত্র অপরাধ হলো চমৎকার করে কথা বলেন, দ্বিতীয় অপরাধ হলো সরকারের বিরুদ্ধে কথা বলেন, আর তৃতীয় অপরাধ হলো তাকে কেনা যায়। এরকম কোনো বদনাম এখন পর্যন্ত শুনিনি যে টাকা দিয়ে, লোভ দিয়ে, পদ পদবি দিয়ে তারেক রহমান সাহেব তাকে কিনতে পেরেছে, বা খালেদা জিয়া তাকে কিনতে পেরেছেন, কিংবা আওয়ামী লীগের কোনো নেতা তাকে কিনতে পেরেছেন, এমনকি তার শ্বশুর তাকে কিনতে পেরেছেন, এরকম বদনাম কিন্তু তার বিরুদ্ধে নেই। তো একজন ক্লিন ইমেজ, তার ইন্টারনালি পার্সোনাল লাইফে কী আছে সেটা আল্লাহ জানেন আর তিনি জানেন, কিন্তু আমরা বাইরে থেকে তাকে একজন ক্লিন ইমেজের নিপাট ভদ্রলোক হিসাবে জানি, যিনি
রাজনীতিকে একটি শিল্পে পরিণত করেছেন, স্টাইলে পরিণত করেছেন। তাকে দেখে অনেক যাকে বলা হয় উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত তরুণ তরুণীরা রাজনীতি করার স্বপ্ন এখনো পর্যন্ত দেখে আসছে। এখন এই আমদালিব রহমান পার্থ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি এই সময়টিতে, কোটা বিরোধী আন্দোলনের সময়টিতে বিভিন্ন রকম অপকর্ম করেছেন, সরকার বিরোধী ষড়যন্ত্র করেছেন। আর এই যে সেতু ভবন, বিআরটিএ ভবন, মানে যে নাশকতাগুলো হয়েছে মহাখালীতে, এই নাশকতার মামলায় তাকে জড়ানো হয়েছে। এখন আমদালিব রহমান পার্থকে বাদ দিয়ে আরেকজন লোকের কথা বলি, তিনি হলেন নুরু, ভিপি নুরু। তো ভিপি নুরু এই কোটা বিরোধী আন্দোলনে 2018 সনের একজন সফল নায়ক। পরবর্তীতে সেই সফলতাকে কাজে লাগিয়ে তিনি জনপ্রিয়তার একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সেখানে সহসভাপতি, যেটাকে ভিপি বলা হয়, ভাইস প্রেসিডেন্ট, সেটি নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে। তো এই নির্বাচিত হওয়ার পর তিনি একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের আইকনে পরিণত হয়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে ছোটদের বঙ্গবন্ধু বলা হতো তাকে। একেবারে গরিব যারা মানুষ, বয়স্ক মানুষ যারা ঠেলা চালায়, তারপরে যারা গ্রামে গঞ্জে ক্ষেত খামারে কাজ করে, তাদের কাছে তিনি আশাবাদের ব্যক্তিত্ব হিসেবে, নেতা হিসেবে কিন্তু এই যখনই তিনি ভিপি নির্বাচিত হলেন সেই সময়টিতে তিনি পৌঁছে গিয়েছিলেন। এবং এইরকম জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বাংলাদেশে আমি স্বাধীনতার পরে দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখিনি। পার্থ একটা বিশেষ ক্লাসকে মেনটেন করে, কিন্তু সেই ক্লাস যদি হয় 15%, 15 ভাগ, বাকি 50 থেকে 60 ভাগ যারা প্রান্তিক জনগোষ্ঠী, আবাল বৃদ্ধ বনিতা, এদের সবার কাছে নুরুল হক নুরু পৌঁছে গিয়েছিলেন অনাগত দিনের একেবারে জাতির ত্রাণকর্তা হিসেবে। তাকে মনে করা হতো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, মন্ত্রী এমপিতে কোনো বিষয়ই নয়, তিনি জাতীয় নেতাতে পরিণত হতে পারবেন এবং ভবিষ্যতে তিনি বঙ্গবন্ধুর জায়গা তিনি দখল করবেন। এরকম একটা আশাবাদ তাকে নিয়ে ব্যক্ত করা হতো যখন তিনি ভিপি হয়ে গেলেন। তো যেহেতু তিনি একেবারে গ্রামের প্রান্তিক পরিবার থেকে এসেছেন, তার আচার আচরণ, গায়ের রং, কথাবার্তা সবকিছুতেই একটা এঁটেল মাটির একটা গন্ধ, একটা ভাব ছিল। তিনি শত চেষ্টা করে ইংরেজি বিভাগের ছাত্র। আপনি বুঝেন যে পাড়াগা থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ভর্তি হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। তো তিনি সেই ইংরেজি বিভাগের ছাত্র, ফ্লুয়েন্টলি খুব ইংরেজিতে কথা বলবেন, স্টাইলিস্ট হবেন, কিন্তু সেটি না করে তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতেন। পোশাক আশাকেও তার তেমন কোনো পরিবর্তন হয়নি। এটি পার্থ যারা ভক্ত তারা গ্রহণ করতে না পারলেও যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছে কিন্তু তিনি পৌঁছে গেছেন। ফলে একটা সময় তিনি যখন রাজনীতি করার ইচ্ছা পোষণ করলেন, ভীষণ রকম সাড়া পড়ে গিয়েছিল। এবং ওই সময় বিকাশে তিনি যখন বললেন যে আমি এই দল চালানোর জন্য টাকা চাই, অনেক মানে রাস্তার সেই পথশিশু থেকে শুরু করে ফেরিওয়ালা, এমনকি ভিক্ষুকরা পর্যন্ত বিকাশে টাকা দিয়ে নুরুকে সাহায্য করেছে। এই জন্য তার যারা প্রতিপক্ষ তাকে প্রথমে বলল বিকাশ নুরু হিসাবে। 2 নম্বর হলো যে তার কিছু ত্রুটি বিচ্যুতি, নিঃসন্দেহে মানুষ হিসেবে এগুলো ছিলেতে অস্বীকার করার উপায় নেই। অনেকগুলো স্ক্যান্ডাল, বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডাল, রাজনৈতিক অ্যাম্বিশন, দল ভাঙা, এরপরে খুব দ্রুত উপরে ওঠার জন্য বড় বড় মানুষদের সাথে প্রথমে সম্পর্ক স্থাপন করা, আবার সেই সম্পর্কটা ধরে রাখতে না পারা, এই বিভিন্ন ব্যর্থতার কারণে তিনি একেবারে সাম্প্রতিক সময়, আমি যদি ধরি এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো জুন মাসের বা এপ্রিল মে মাস থেকে বা এই 2024 সন থেকে তিনি একেবারে নিবু করে জ্বলছিলেন। এবং এখন কিছুদিন আগে যখন প্রিয় দর্শক শ্রোতা, কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি সবগুলো ভিডিও ফুটেজ আপনারা মন দিয়ে দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। তো সব ভিডিও দেখার পরে, কথাগুলো শোনার পরে আপনাদের কি মতামত সেটা অবশ্যই এখন আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই যদি মন চায় আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ জানতে চান বা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।